আমাদের এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যা বাইরে থেকে দেখলে অবিশ্বাস্য মনে হয়, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে, যেখানে প্রতিটি দেশেরই নিজস্ব স্বার্থ কাজ করে। কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে তাকালে একটি প্রশ্ন বারবার আমাদের মনে উকি দেয়: ইসরায়েল কেন এত শক্তিশালী, এবং কেন পশ্চিমা বিশ্ব, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের প্রতিটি পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন করে, এমনকি যখন মানবতা লঙ্ঘনের অভিযোগ ওঠে তখনও। We stand with Israel. I love Israel. I love Israel. The bond between our two countries is unbreakable. The eternal friendship Relationship is very important. We are you and you are us. 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পরও কেন তারা ইসরায়েলকে থামায় না? কেন ইরানকে শেষ করতে ট্রাম্প অবলীলায় ইসরায়েলের হয়ে যুদ্ধে নামলো? কেন এসব বিষয়ে পশ্চিমা আর তাদের গণমাধ্যমগুলোর ভণ্ডামি প্রকাশ্যে ফুটে ওঠে? এসব প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মধ্যপ্রাচ্য এখন আবার উত্তপ্ত। গত 13ই জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। এই অভিযানের নাম তারা দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল 300টিরও বেশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। ট্রু প্রমিস 3 নামের একটি অভিযানে ইসরায়েলের ডজন খানেক লক্ষ্যবস্তু, সামরিক কেন্দ্র ও বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। ইসরায়েলের সুপ্রসিদ্ধ আয়রন ডোম ভেদ করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শহর ও বন্দরে আঘাত হানে, যেখানে অন্তত 24 জন মানুষ নিহত হয়। প্রথমবারের মতো লাখ লাখ ইসরায়েলিকে বাংকারে রাত কাটাতে হয়েছে। তাদের কাছে এই প্রথম হয়তো স্পষ্ট হলো যে অন্য দেশের উপর বোমা বর্ষণের পরিণতি কি হতে পারে। কখনো কখনো সেই দেশগুলো পাল্টা বোমা বর্ষণ করতে পারে। হামাসের নামে গাজাকে যখন গুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল যুক্তি দিয়েছিল যে যদি তারা মরতে না চায় তাহলে 7 অক্টোবরের হামলা কেন করলো। এখন ইরানও একই কথা বলছে যে আপনারা যখন আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করেছেন, শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলদের হত্যা করেছেন, তখন আমরা পাল্টা হামলা করব না কেন? কিন্তু ইরানের প্রতিক্রিয়া তাদের কাছে আউট অফ সিলেবাস। তারা এখন কষ্ট পাচ্ছে। আমেরিকার মতো দেশে ইসরায়েলের 24 জন মানুষের মৃত্যু নিয়ে শোক পালন করা হচ্ছে, অথচ ইসরায়েল ইরানের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে 406 জন মারা গেছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গত 20 মাসে গাজায় 55,000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 15,000 শিশু। আজ গাজায় মৌলিক খাবার বা সাহায্য পৌঁছাচ্ছে না, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। তাদের কাছে 24 জন ইসরায়েলের জীবন অনেক বেশি মূল্যবান, যার প্রতিশোধ নিতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। পশ্চিমাদের এই দ্বিচারিতা এখন বিশ্ববাসীর কাছে খোলা বইয়ের মতো। তাদের নৈতিক উচ্চাসন বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি এখন ভুয়া প্রমাণিত হয়েছে। তারা যারা গাজায় ইসরায়েলের গণহত্যার বিরোধিতা করে তাদের ইহুদি বিদ্বেষী বা সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইসরায়েলের এত শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্রের বড় অবদান আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল আমেরিকার এই যে উজাড় করা ভালোবাসা তা ভূ রাজনীতির খেলার ফসল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর প্রথম স্বীকৃতি আসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তার সময়কালে ইসরায়েলকে খুব একটা পাত্তা দিতেন না। কিন্তু 1956 সালে সুয়েজ যুদ্ধের সময় মিশরের বিরুদ্ধে লড়াই করেছিল ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স। মিশরের সিনাই উপদ্বীপ দখল করলে ওই সময় ইসরায়েলকে দেয়া আর্থিক সহায়তা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। সৌদি আরব, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন সহ আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন আইজেনহাওয়ার। তাই মিশরের সাথেও সম্পর্ক ভালো রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মিশর তখন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে। পরবর্তীতে আইজেনহাওয়ারের উত্তরসূরি জন এফ কেনেডি ইসরায়েলের সাথে সম্পর্ক পাকাপোক্ত করে নেয়। ঐতিহাসিক 6 দিনের যুদ্ধে আরব জোটকে পরাজিত করে। এতে ইসরায়েলের সাথে সম্পর্ক আরো ভালো হয়। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে মার্কিনিরা ইসরায়েলকে সমর্থন করে। মূলত মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমাতে ইসরায়েল হয়ে ওঠে আমেরিকার ঘাঁটি। তেল সমৃদ্ধ এই অঞ্চলে আমেরিকার জন্য এটি এখন একটি নিরাপদ ঘাঁটি।
শিক্ষাগত, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক দিক থেকে ইহুদিদের পশ্চিমা চিন্তাধারার সঙ্গে মিল থাকায় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এক টুকরা পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয়। বরাবরের মতোই যুক্তরাষ্ট্র জ্বালানি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর মোড়লগিরি করতে চায়। মধ্যপ্রাচ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের কথায় চলে না তাদের উপর ছড়ি ঘোরাতে সিদ্ধহস্ত আটলান্টিকের ওপারের দেশটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অর্থের সবচেয়ে বড় যোগানদাতা দেশ। প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেয় ওয়াশিংটন। 2023 সালে ইসরায়েলের আমদানি করা গোলাবারুদ, অস্ত্র ও বোমারু বিমানের 69% যুক্তরাষ্ট্র থেকে এসেছে। 2016 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 10 বছরে ইসরায়েলকে 38 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার এক প্রতিরক্ষা চুক্তি করেছিলেন। এছাড়া জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনও ইসরায়েলকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলে 50,000 টন অস্ত্র পাঠিয়েছে। এই নিঃশর্ত সহযোগিতা এমন এক সময় দেওয়া হচ্ছে যখন গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের উপর বোমা ফেলা হচ্ছে। ইসরায়েল গত 70 বছর ধরে আমেরিকার অভ্যন্তরে নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে। আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা AIPAC এর মতো লবিং গ্রুপগুলোর মার্কিন রাজনীতিতে বিশাল প্রভাব রয়েছে। এই গ্রুপগুলো আমেরিকান নির্বাচনে প্রতি বছর লাখ লাখ ডলার বিনিয়োগ করে, যা প্রেসিডেন্সিয়াল নির্বাচনকেও প্রভাবিত করে। আমেরিকার বিভক্ত রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের আগে ইসরায়েলের বিষয়ে বাইপার্টিজান ঐক্য দেখা যায়। সিনেটর, কংগ্রেসম্যান, শীর্ষ কর্মকর্তারা যে দলই হোক না কেন ইসরায়েলের ইস্যুতে একজোট থাকেন এবং ইসরায়েলের হামলাকে সমর্থন করেন। তারা খোলাখুলি ভাবে ইসরায়েলকে সমর্থন করেন, এমনকি নিজেদের দেশের সৈন্যদের জীবন, অর্থনীতি ও স্বাস্থ্যসেবার চেয়েও ইসরায়েলের নিরাপত্তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ইসরায়েলকে পরিবার বলে উল্লেখ করেছেন। শক্তিশালী ইহুদি লবি আমেরিকার রাজনীতিতে এতটাই প্রভাবশালী যে তারা রাজনীতিবিদদের রিমোট কন্ট্রোল নিজেদের হাতে রাখে। ইসরায়েলকে সমর্থনের পেছনে কেবল অস্ত্র বিক্রি নয়, বরং কর্পোরেট মুনাফা একটি বড় কারণ। গাজা পুনর্গঠন, গাজার উপকূলের অদূরে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং সমুদ্রপথের বাণিজ্য দখল করা কর্পোরেটদের লক্ষ্য। পশ্চিমা কর্পোরেশনগুলো গাজা পুনর্নির্মাণের জন্য দরপত্র জানাবে যখন সব ধ্বংস হয়ে যাবে। হাইটেক শিল্প এবং নজরদারি ব্যবসার সাথে জড়িতরাও এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান চেস, ব্ল্যাক রক, পেপালের মতো শীর্ষস্থানীয় আমেরিকান ফার্মগুলো সরাসরি বা পরোক্ষভাবে ইহুদি নিয়ন্ত্রিত এবং প্রো ইসরায়েল লবিং এ অর্থায়ন করে বলে অভিযোগ আছে। আরেকটি কারণ হচ্ছে টাকার কারণে ইসরায়েল দুর্বল নয়। গুগল, মেটা, ইন্টেলের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে তাদের বিশাল সম্পত্তি এবং ইহুদি মালিকানার কারণে। ফিলিস্তিনিদের পক্ষে এমন কোনো প্রযুক্তি জায়ান্ট নেই যা তাদের স্বার্থ রক্ষা করতে পারে। ইসরায়েলের মোসাদ মার্কিন কর্মকর্তাদের উপর ডার্ট বা গোপন তথ্য সংগ্রহ করে। ব্ল্যাকমেলিং এর মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা হয়। জেফ্রি অ্যাপস্টাইনকে মোসাদের গুপ্তচর বা তাদের সহযোগী হিসেবে দেখা হয়, যার কাজ ছিল আমেরিকান ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে ফেলে অবৈধ কাজ করানো এবং ভিডিও রেকর্ড করা। ধারণা করা হয় ডোনাল্ড ট্রাম্পের উপর ইসরায়েলের যে নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে তার কারণ সম্ভবত তিনি অ্যাপস্টাইন ফাইলসে জড়িত এবং মোসাদের কাছে তার গোপন তথ্য রয়েছে। মোসাদের সবচেয়ে বিখ্যাত ষড়যন্ত্র তথ্য হলো জন এফ কেনেডির হত্যাকাণ্ড। 1963 সালে কেনেডির হত্যার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন পারমাণবিক প্ল্যান্ট, বিশেষ করে দিমোনো প্ল্যান্টের বিস্তারিত পরিদর্শনের জন্য চাপ দিচ্ছিল। কেনেডি মধ্যপ্রাচ্যে কোনো পারমাণবিক শক্তি রাষ্ট্র থাকুক তা চাইতেন না। তার মৃত্যুর পর ইসরায়েল পরিদর্শনের অনুমতি দিলেও সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে রিপোর্টে বলা হয়। একটি ষড়যন্ত্র তথ্য অনুযায়ী কেনেডিকে হত্যা করা হয়েছিল কারণ তিনি ইসরায়েলের পারমাণবিক রহস্য জেনে গিয়েছিলেন। যদিও সম্পূর্ণ চিত্র এখনো অজানা, কিন্তু কিছু না কিছু রহস্য ছিল বলে মনে করা হয়। 1969 সালে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের মধ্যে একটি গোপন চুক্তি হয়, যার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়। যদিও মার্কিন গোয়েন্দারা নিশ্চিত ছিল যে
ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। সম্প্রতি কিছু ডিক্লাসিফাইড ফাইল থেকে জানা যায় ইসরায়েল কিভাবে চালাকি করে মার্কিন পরিদর্শকদের কাছ থেকে তাদের পারমাণবিক সক্ষমতা লুকিয়ে রেখেছিল। অনেক আমেরিকান খ্রিস্টানদের মধ্যে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে ইসরায়েলের অস্তিত্ব যিশুর প্রত্যাবর্তনের সাথে জড়িত। তাই তারা চায় ইসরায়েল অক্ষত থাকুক, শক্তিশালী হোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর চালানো গণহত্যা বা হলোকাস্টের কারণে পশ্চিমা বিশ্বে এক ধরনের মানসিক অপরাধ বোধ তৈরি হয়েছিল। তারা মনে করে যদি ইসরায়েলকে রক্ষা করা না হয় তবে সেই ইতিহাস আবার ফিরে আসতে পারে। এই দায়বদ্ধতা থেকে তারা সব সময় ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পশ্চিমা গণমাধ্যম ইসরায়েলের গণহত্যাকে গণহত্যা হিসেবে দেখে না, ইসরায়েলের হামলাকে তারা আত্মরক্ষার অধিকার হিসেবে প্রচার করছে। অথচ পশ্চিম তীরে অব্যাহত হত্যাকাণ্ডের কোনো নিন্দা বা সমালোচনা তাদের গণমাধ্যমে দেখা যায় না। ইসরায়েলি হামলা কমপক্ষে 55,000 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পশ্চিমা সংবাদ মাধ্যমের নজরের বাইরে রয়ে গেছে। ইসরায়েল পশ্চিমা সাংবাদিকদের আটকে রেখেছে এবং বেশিরভাগ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও জাতিসংঘকেও গাজা থেকে তাড়িয়ে দিয়েছে। যারা ইসরায়েলের গণহত্যার বিরোধিতা করে তাদের অ্যান্টিসেমিটিক হিসেবে চিহ্নিত করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইসরায়েলের সমালোচনামূলক পোস্টের রিচ সীমিত করে রেখেছে। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রচার করা হয়, কিন্তু ইসরায়েলের বর্বরতা নিয়ে কিছুই বলা হয় না। পশ্চিমা রাজনীতিবিদরা গণহত্যার সাথে সম্পূর্ণভাবে জড়িত। জোনাথন কুকের মতে মার্কিন প্রশাসনের ইচ্ছা থাকলে যে কোনো সময় এই হত্যা বন্ধ করা যেত, কারণ ইসরায়েল সম্পূর্ণরূপে মার্কিন সামরিক, কূটনৈতিক এবং আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। 2003 সালে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অবৈধ আগ্রাসন থামানোর জন্য লাখ লাখ মানুষ ইউরোপের রাস্তায় নেমেছিল, কিন্তু তখনও সরকারগুলো কোনো ব্যবস্থা নেয়নি। গাজার অবস্থা আরো খারাপ, তারপরও পশ্চিমা ক্ষমতাসীনরা জনগণের কথা শুনছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের প্রতিরোধ লড়াইকে সন্ত্রাস হিসেবে দেখাচ্ছে এবং এটিকে সন্ত্রাস বিরোধী যুদ্ধের সাথে জুড়ে দিচ্ছে। একসময় ইসরায়েলকে আমেরিকার পোষা প্রাণী হিসেবে ভাবা হলেও এখন যেন আমেরিকা ইসরায়েলের পোষা প্রাণী হয়ে উঠেছে। পশ্চিমের পচনশীল ভণ্ডামি এখন সবার সামনে উন্মুক্ত। কে শিকার অভিনয় করছে আর কে আসলে আগ্রাসনকারী তা এখন স্পষ্ট। যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে মানবাধিকারের জন্য মরলিপানা করে, তারা ইরানে আইন ভঙ্গ করে হামলা চালিয়েছে, মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে আরো বড় সংঘাতের দিকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।